ছত্তিশগড় নামটা শোনা মাত্রই আমি প্রথমে একটু নাক ছিটকেছিলাম। আগস্ট মাসে 15 থেকে 17 তারিখ টানা একটা ছুটি পড়েছিল। পরিবারের সাথে যখন প্ল্যান প্রোগ্রাম করছি, ছত্তিশগড়ের ম্যানপাথ নামটা অনেকবার উঠে আসে। ম্যানপাথ, দ্য সিমলা অফ ছত্তিশগড়। সত্যি বলতে কি, বিইং আ মাউন্টেন লাভার, পাহাড় ছাড়া ভারতবর্ষের অন্যান্য সুন্দর জায়গাগুলো খুব একটা নজরে আসেনি, কিন্তু ছত্তিশগড়ের উত্তর সীমান্তে সুরগুজা ডিস্ট্রিক্টের এই ছোট্ট হিল স্টেশনটি আমার নজর কাড়ে। ম্যানপাথকে মিনি টিবেটও বলা হয়ে থাকে। মনোরম আবহাওয়া, যেদিকে দুচোখ যায় শুধু বিস্তীর্ণ সবুজ মাঠ আর অপূর্ব কিছু বুনো ঝর্ণা। আমি মনে হচ্ছে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোনো গল্পে আছে, এত সুন্দর লাগে। ম্যানপাথ মূলত একটি মালভূমি, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3200 ফিট উপরে অবস্থিত। এখানকার গ্রাম্য পরিবেশ, তার সাথে পাহাড়ি আবহাওয়া যে কোনো ভ্রমণ প্রেমিকের মন জয় করে নেবে। ইনফ্যাক্ট ছত্তিশগড়কে নিয়ে আমার মনের মধ্যে যেসব এলোমেলো ছবি আঁকা ছিল, ম্যানপাথ বেড়াতে আসার পর সব বদলে নতুন করে গড়ে উঠল। চারদিকে বিস্তীর্ণ মাঠ, যেদিকে দুচোখ যাচ্ছে শুধু এরকম ওয়েভি টাইপের পাহাড়গুলো। পাহাড় বলবো না, এটা ছোট্ট টিলা বলা যায়, ঢিপি বলা যায়। দারুণ লাগছে। সিমলা অফ ছত্তিশগড় ছাড়া ম্যানপাথকে মিনি টিবেটও বলা হয়ে থাকে। 60-এর দশকে চায়না তিব্বতকে আক্রমণ করায় দালাই লামা সহ প্রচুর তিব্বতীয় মানুষ রাতারাতি রিফিউজি হয়ে ইন্ডিয়া পালিয়ে আসে এবং তাদেরকে রিহ্যাবিলিটেশন ক্যাম্প হিসেবে এই ছত্তিশগড়েই ম্যানপাথে আশ্রয় দেওয়া হয়। বানানো হয় বেশ অনেকগুলো রিফিউজি ক্যাম্প। এখন প্রায় 2500 তিব্বতীয় মানুষ ম্যানপাথে বসবাস করে। এখানকার অদ্ভুত মনোরম আবহাওয়া তিব্বতীয়দের বসবাসের জন্য একদম আইডিয়াল। আর ঠিক হয়তো এই একই কারণে পর্যটকদের ভিড় আস্তে আস্তে ম্যানপাথকে পপুলার হিল স্টেশন ফ্রম কলকাতা করে তুলছে। আমরা 1 নাইট 2 ডেজের প্ল্যান করি। হাওড়া থেকে রাত 9:55 12130 আজাদ হিন্দ এক্সপ্রেস চেপে পৌঁছলাম উড়িষ্যার ঝারসুগুড়া স্টেশন। তোমরা চাইলে সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরেও আসতে পারো। দুটোই ট্রেন সকাল 8টার মধ্যে ঝারসুগুড়া পৌঁছে দেয়। স্টেশনে আগে থেকে বুক করে রাখা গাড়ি ধরে বেরিয়ে পড়লাম ম্যানপাথের উদ্দেশ্যে। সাইট সিন করে ম্যানপাথ ঢুকতে বিকেল হয়ে যাবে। কাল আবার ম্যানপাথ থেকে সাইট সিন করিয়ে আমাদের গাড়ি সন্ধ্যের মধ্যে ঝারসুগুড়া স্টেশন ছেড়ে দেবে। এই আইটিনারির বেসিসে 9000 টাকায় 4 সিটার একটা গাড়ি আমরা বুক করি। এজেন্সির নম্বর নিচে স্ক্রিনে প্রোভাইড করলাম। ঝারসুগুড়া থেকে ম্যানপাথের দূরত্ব 205 কিলোমিটার। সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টার মতন। কিন্তু যেহেতু রাস্তায় অনেক কটা সাইট সিন রয়েছে আর লাঞ্চের সময়, সব মিলিয়ে ম্যানপাথ ঢুকতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে। গাড়ি ছাড়ার প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করে ঢুকে গেলাম ছত্তিশগড়ের মধ্যে। আমাদের প্রথম সাইট সিন কোটাইবিরা শিব মন্দির। গুড মর্নিং, সুপ্রভাত। আমরা এখন চলে এসেছি ম্যানপাথের খুব কাছাকাছি। উড়িষ্যা বর্ডার একটু আগে আমরা ক্রস করলাম আর এখন আমরা ছত্তিশগড়ে আছি। আমাদের ট্রেনটা আজকে লেট করেছে, নইলে আমরা অনেকটা তাড়াতাড়ি ঢুকে যেতাম। এত স্রোত নদীটায়, কি বলবো। এই নদীরটার নাম হচ্ছে আই গেস আইভি নদী। আমাকে এটা আমাদের ড্রাইভার দাদা বললো। এর পাশে একটা শিব মন্দিরও আছে আর জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা। ছত্তিশগড়ের বিদুরপুর গ্রামে অবস্থিত এই কোটাইবিরা ধাম আগস্ট মাসে আইভি নদীর চণ্ডাল রূপ সৌন্দর্যের এক নতুন দৃশ্য তৈরি করেছে। ম্যানপাথে মোটামুটি সব কটা সাইট সিনেই কোনো এন্ট্রি ফি বা টিকিট লাগে না। আমরা এবার রওনা দিলাম আমাদের পরের গন্তব্যে। উড়িষ্যা এবং ছত্তিশগড়ের রাস্তা কোনো তুলনা হয় না। যারা গাড়ি নিয়ে ম্যানপাথ আসার প্ল্যান করছো, তাদের এই রোড ট্রিপটা দুর্দান্ত লাগবে। তো আমরা এখন একটা ফলসের দিকে যাচ্ছি। একটা না, দুটো ফলস, আবার আমরা ম্যানপাথ পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজে ওই 2টোর মতন। ম্যানপাথ ঢুকতে ঢুকতে আশা করছি 5টা বেজে যাবে। দেখা যাক, চলো। ম্যানপাথ তোমাদের বাকেট লিস্টে থাকলে আমি বলবো বর্ষাকালেই ম্যানপাথ ঘুরতে এসো। যেমন সুন্দর আবহাওয়া, তেমনি ওয়াটারফলসগুলোর অপূর্ব রূপ প্রকাশ পায় এই বর্ষাকালেই। আমরা এসে পৌঁছলাম রাজপুরি ওয়াটারফলস। ছোটোবেলায় প্যাস্টেল কালার দিয়ে আঁকা সুন্দর সিনারিগুলোর মতন এই রাজপুরি ওয়াটারফলস।
ম্যানপাত ঢুকতে এখনও ঢের দেরি। প্রকৃতি যে ছত্তিশগড়কে সৌন্দর্য উজাড় করে দিয়েছে এ কথা আমি অবলীলাক্রমে বলতে পারি। যত আমাদের গাড়ি ম্যানপাতের দিকে এগোচ্ছে প্রকৃতি ও আবহাওয়ার পরিবর্তন ক্রমে টের পাচ্ছিলাম। জানলার বাইরে তাকিয়ে খেয়াল করলাম আমাদের গাড়ি দৌড়াচ্ছে এক বিশাল বড় সবুজ মাঠের বুক চিরে। দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত আর দূরে ম্যানপাতের পাহাড়মালা। সূর্যের দাপট এখন ধূসর মেঘের কবলে। আমরা এবার যাচ্ছি আর একটা ওয়াটারফলের দিকে। অজানা পাহাড়ি রাস্তার বাঁক ধরে আমাদের গাড়ি এগোচ্ছে দ্রুত গতিতে। এসি বন্ধ করে জানলা খানিকটা খুলে দিলাম। অল্প অল্প ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে সিমলা অফ ছত্তিশগড় আর বিশেষ দূর নেই। কিন্তু তার আগে পৌঁছলাম এক জলপ্রপাত দেখতে, যেখানে শুনলাম বছরখানেক আগে অবধি বাঘেরা নাকি জল খেতে আসতো, তাই স্থানীয়রা নাম রেখেছে টাইগার পয়েন্ট ওয়াটারফল। এবার শুরু হলো রাস্তার দুপাশে ঢেউ খেলানো সবুজ বাগিচা, আর তার উপর এক পায়ে দাঁড়িয়ে বহু শাল গাছ। পরন্ত বিকেলে এই দৃশ্য ভুলবার মতো নয়। দূরে এক রাখাল ভাই তার মোষের দলকে ঘরে ফেরাচ্ছে। আর শুধু কি তারা, গরু, বাছুর, ছাগল, ভেড়া দলবদ্ধ হয়ে ঘরে ফিরছে। এরকম ছবি ছোটবেলায় ছড়ার বইগুলোর ইলাস্ট্রেশনে দেখেছিলাম। একেই বোধহয় পারফেক্ট ল্যান্ডস্কেপ বলে। এই দেখো, আসল কথাটাই বলতে ভুলে গেছি। ওয়েলকাম টু ম্যানপাত। আমরা হোটেল ঢুকি সন্ধ্যের মুখে। এখানে অন্ধকার নামলে করার মতন সেরাম কিছু থাকে না। সূর্য ডুবতেই ম্যানপাতে হালকা শীত অনুভব করলাম। একদিনে যা ঘুরেছি তাতে খুব একটা আশ মেটেনি। আগামীকাল ভোরবেলা উঠে একটু পায়ে হেঁটে ঘুরতে বেরোবো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দ্য সিমলা অফ ছত্তিশগড়। আমি জানি না ছত্তিশগড়কে, মানে ছত্তিশগড়ের এই জায়গাটাকে কেন সিমলা বলা হচ্ছে, বাট আমার মনে হয় ম্যানপাত হ্যাজ ইটস ওন বিউটি। এত সুন্দর জায়গাটা, মানে আমি না, মানে মোস্টলি মাউন্টেন লাভার। সারা জীবন দৈত্যাকৃতির কিছু পাহাড়ের পিছনে ছুটেছি এবং তাদেরকে জয় করার চেষ্টা করেছি, কিন্তু this is unique and this is extraordinary. আমি এইরকম সৌন্দর্য আগে কোনোদিন দেখিনি। মানে চারদিকে বিস্তীর্ণ মাঠ, যেদিকে দু চোখ যাচ্ছে শুধু এরকম ওয়েভি টাইপের পাহাড়গুলো। পাহাড় বলবো না, এটা ছোট্ট টিলা বলা যায়, ঢিপি বলা যায়। দারুণ লাগছে। ম্যানপাতের ভোরবেলা যেমনটা আশা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর। মেঘবালিকা সূর্যের তীব্র কিরণের সামনে প্রহরীর মতন এসে দাঁড়িয়েছে। চমৎকার হাওয়া চালাচ্ছে আর গাছের পাতার ঝরঝরে আওয়াজ। এ যেন এক গ্রাম্য উপন্যাস। আমি মনে হচ্ছে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোনো গল্পে আছে। এত সুন্দর লাগছে, মানে যেরকমভাবে মানে আকাশটা সেজে উঠেছে মেঘলা। সকালবেলা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেছিলাম একটু রোদ উঠবে, বাট জানি না, এখন মানে মেঘলা হয়ে আছে। কিন্তু সেরা জায়গাটা, সেরা, টু গুড। দূরে ওই সবুজ মাঠগুলো সামনে থেকে কেমন লাগে দেখতে অনেকটা হাঁটলাম, কিন্তু মজার বিষয় হচ্ছে এর যেন কোনো শেষ নেই। যতই যাচ্ছি সামনে তাকিয়ে মনে হচ্ছে এই তো শুরু করলাম। সত্যি বলতে কি, ম্যানপাত আসার আগে আমি সেরকমভাবে জায়গাটা নিয়ে বিশেষ আগ্রহী ছিলাম না। তখন অত কি জানতাম প্রকৃতি আমাকে অবাক করার জন্য কোমর বেঁধে দাঁড়িয়েছিল। যাই হোক, হোটেল ফিরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম উল্টা পানির উদ্দেশ্যে। নামটা শুনতে যেমন অদ্ভুত, জায়গাটাও তেমনি আশ্চর্যকর। এখানে একটা ছোট্ট নালি দিয়ে জল নিচে না গিয়ে ওপরের দিকে ওঠে। গ্র্যাভিটি ব্যাপারটা এখানে বোধহয় কাজ করে না। হিসেব মতো এটা কিন্তু উপর দিকে আপ হিল, আর এটা হচ্ছে ডাউন হিল। কিন্তু অদ্ভুতভাবে দেখি একটা কিছু ফেলে।
এই সাবাস, এ তো উপর দিকে যাচ্ছে। আমি একটা পাতা ছিললাম, চিড়ে এখানে ফেললাম। এইটা হচ্ছে আপ হিল আর ডাউন হিল। আমি ঠিক ফেললাম, পাতাটা নিচে যাওয়ার বদলে উপর দিকে যাচ্ছে। আর মানে স্ট্রিমটা যেটা কারেন্টটা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি উপর দিকে আছে। আর আমি এটা আরও ভালোভাবে ফিল করলাম যখন গাড়িটা আমি জাস্ট নিউট্রালে রেখেছি, কিছু করি না। ওটা কিন্তু আপনি আপ যাচ্ছে। আগে থেকে যে স্লোপ থেকে না নেমে একটা যে ফোর্সটা থাকে, ওরকম কোনো ব্যাপার না। গাড়িটা একটা জায়গাতে দাঁড় করানো ছিল, আস্তে আস্তে নিয়ে থেকে গাড়ি করছে। এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। মারাত্মক টারাত্মক কিছু না, আসল সায়েন্সটা হচ্ছে এটা একটা অপটিক্যাল ইলিউশন। আশেপাশে ল্যান্ডস্কেপ, পাহাড়, দিগন্ত রেখা এক রকমের ভুল ধারণা তৈরি করছে। তাই যেখানে আসলে স্লোপটা নিচের দিকে, সেখানে দেখে মনে হয় উপরের দিকে যাচ্ছে। এই ভিজুয়াল ট্রিকের জন্য মনে হয় যে নিউট্রালে রাখা গাড়ি আপহিল যাচ্ছে, কিন্তু আসলে গ্র্যাভিটির কারণে ডাউনহিলই গড়িয়ে যাচ্ছে। এটা আমাদের চোখের ভুল। উল্টা পানি দেখে আমরা পৌঁছলাম জলজলি পয়েন্ট। এখানে নরম মাটি হওয়ার কারণে জমিটার উপর লাফালে ওটা বাউন্স করে। তো আমরা এখন চলে এসেছি জলজলি পয়েন্ট। ব্রেকফাস্ট সেরে নিয়েছি, তারপরে এখানে এসেছি। এখানে আমি ব্যাপারটা বুঝতে পারছি না, এখানে না মনে হয় ওই মাটিটা একটু বাউন্সি টাইপের, সবাই এখানে লাফাচ্ছে। এবার নিজে না গিয়ে ট্রাই করলে হয়তো বুঝতে পারবো না। একটু বাউন্সি আছে, বাট কিছু কিছু জায়গায় একটু বাউন্সি আছে। আমি ঠিক কিছু ফিল করতে পারছি না। আর একটু লাফাও দেখি, লাফাও। লাফা। ওরকম না, আরো আরো জোরে লাফাও। হ্যাঁ, ওই রকম ওই রকম। হ্যাঁ, আমি জানি না, আমার এই জায়গাটা সেরাম একটা মানে ভালো লাগলো না। জানি না, হয়তো আমরা যখন এসেছি তখন কাদা ফাদা চারদিকে ভর্তি। মেন জায়গাটা হচ্ছে বলছে ওই যে সবুজ জায়গাটা ওইখানে। এবার ওখানে যাওয়া যাচ্ছে না বলে হয়তো এটা আমরা ফিল করতে পারছি না। যাই হোক, এবার আমরা পৌঁছালাম ম্যানপাতের বিখ্যাত 3টে মনেস্ট্রি দেখতে। আগেই বলেছি ম্যানপাতে তিব্বতীয় গোষ্ঠীর বাস, তাই এখানে বেশ অনেকগুলো মনেস্ট্রি গড়ে উঠেছে। এর মধ্যে সবথেকে ফেমাস ঢাকপো সেডাপলিং মনেস্ট্রি। ম্যানপাতের ল্যান্ডস্কেপ এই মনেস্ট্রিগুলোর জন্য দ্বিগুণ সুন্দর হয়ে উঠেছে। তিব্বতীয়দের সংস্কৃতি ও সম্প্রদায়ের সংরক্ষণের জন্য বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলোর প্রচুর অবদান রয়েছে। ম্যানপাতে আমাদের সব সাইট সিন মোটামুটি দেখা শেষ। এবার হোটেল ফেরত লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব ঝারসুগুড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। নর্থ বেঙ্গল বা সিকিমে যদি একাধিকবার যাওয়া হয়ে থাকে, ম্যানপাত একবার ট্রাই নিয়ে দেখতে পারো। কথা দিতে পারি ছত্তিশগড় তোমাদের নিরাশ করবে না। আজ রাত 9:55 হাওড়া মেল চেপে আমরা কলকাতা ব্যাক করব। আমার চোখ দিয়ে ছত্তিশগড় কেমন দেখলে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।